সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। সানিয়া আষ্টেপৃষ্ঠে আদিকে জড়িয়ে আছে দেখে থমকে যায় মেহেরিকা। একটা বিবাহিত পুরুষকে এভাবে জড়িয়ে ধরে রাখতে লজ্জা করছে না এই মেয়ের? আদি ঠিকই বলেছে, সানিয়া নামক মেয়েটা ভালো না, একদমই ভালো না। নিজের মনে কথাগুলো বলে মেহেরিকা তাদের পাশে এগিয়ে গিয়ে কঠিন গলায় বলল, এসব কি হচ্ছে? মেহেরিকার গলার আওয়াজ শুনতে আদি ছেড়ে দিয়ে সানিয়া দ্রুত হেঁটে চলে যায় নিজের রুমের দিকে। মেহেরিকা রাগান্বিত চোখ দেখে ধীর গলায় আদি বলে, আমি কিছু করিনি, ও আমাকে জড়িয়ে ধরেছে। তুমি কি বাচ্চা? কারো আদর লাগবে আর সে এসে জড়িয়ে ধরবে? মেহের আসলে... আদির কথা না শুনে মেহেরিকা হনহন করে এগোতে থাকে নিজের রুমের দিকে। চোখ দুটো মাত্রই লেগে এসেছিল মুনিয়ার। হঠাৎ মোবাইলের রিংটোনের শব্দে চমকে যায় সে। তার নিজের কোনো ফোন নেই, দরকারে বোনের ফোন ব্যবহার করত। এত রাতে মেহেরিকার ফোনে কার কল আসতে পারে? আর না ভেবে মুনিয়া ফোন হাতে নিতে দেখতে পায় রাজীবের কল। লম্বা একটা দম ফেলে সে রিসিভ করে বলল, হ্যালো রাজীব। ভাইয়ার থেকে রাজীবে নেমে গেলাম। এটাই স্বাভাবিক নয় কি? ও, কেমন আছো? যেমন থাকার কথা তেমনি আছি। আপনি তো বেশ ভালোই আছেন। কেন, মনে হচ্ছে না? শুনলাম সামনে বিয়ে আপনার। ভালো না থাকলে কি আর বিয়ে করতেন? তুমি কি এইসব বলার জন্য আমার বাসায় আমাকে খুঁজতে এসেছিলে? না, আপনি বিয়ে করেন বা দূরে গিয়ে মরেন তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনার জন্যে আমার বোনটা বাড়ি ছাড়া হয়েছে, সেটা কিভাবে ভুলি বলেন? এই বাড়িটা ছেড়েছে তো কি হয়েছে? নিশ্চয়ই নিরাপদ কোথাও রেখেছো তোমরা, বা সে গিয়েছে। আপনি কি কিছুই জানেন না বলতে চাইছেন? মানে? কথাটি শুনে রাজীবের বুকের মাঝে অজানা এক ভয় কাজ করছে। সে ভেবেছিল মুনিয়া বা তার বাবা মেহেরিকার কোনো ব্যবস্থা করেছে, কিন্তু তারাই মেহেরিকার কোনো খবর জানে না। তাহলে কোথায় গেল তার মেহের? রাজীবের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে মুনিয়া বলল, ভনিতা করে লাভ নেই। আমি আপনাকে কি করতে পারবো? কিছুই না। কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে, আপনি যে মেয়েটিকে ভালোবাসেন দাবি করেছিলেন, সেই মেয়েটির এমন পরিণতি কি করে আপনি হতে দিলেন? এতই ঠুনকো আপনার ভালোবাসা? আমার আপু ভুল করেছে, আসলেই সে ভুল করেছে। মানুষ চিনতে ভুল করেছে, ভুল মানুষকে ভালোবেসেছে, ভুল মানুষকে বিশ্বাস করেছে। সেটার মাসুল হয়তো তাকে জীবন দিয়ে দিতে হলো। এতগুলো কথা শুনলেও শেষের কথাটি রাজীবের হজম করতে কষ্ট হয়। কোনো জবাব দিতে কষ্ট হচ্ছে তার, গলাটা ধরে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠ নিয়ে বলে, আমার মেহেরের কিছু হয়নি। তাচ্ছিল্যের হাসি দিয়ে মুনিয়া বলে, কিভাবে বুঝলেন কিছু হয়নি? যদি কিছু নাই হতো তবে কোথায় সে? আর কোনো কথা না শুনে রাজীব লাইন কেটে দেয়। মনে করতে থাকে মেহেরিকার সাথে শেষ দেখার কথা। সেদিন মেহেরিকা বলেছিল যত যাই হয়ে যাক ওর পরিবার ওর পাশে ঢাল হয়ে থাকবে। রাজীবের কাছ থেকে দূরে সরে গেলেও তাদের সাথে সর্বদা সে থাকবে। তাহলে আজ তার পরিবারের সদস্যরাই কেন বলছে তারা জানে না মেহের কোথায়? মুনিয়ার বিশ্বাস তার বোন সুস্থ আছে, কিন্তু সে চায় রাজীব অপমান বোধে ভুগুক, কষ্ট পাক, যে কারণে বোনকে নিয়ে এমন একটা কথা বলে ফেলেছে সে। আচ্ছা, রাজীব কি সত্যি ভাবছে তার বোনকে নিয়ে, নাকি সবটাই তার অভিনয়? মেহেরিকার পিছু পিছু রুমে গিয়ে আদি তার এক হাত টেনে নিজের বাহু ধরে এনে বলল, আমার বউয়ের বুঝি রাগ হয়েছে? মেহেরিকা এক ঝাপটায় নিজেকে সরিয়ে দরজা লাগিয়ে আদির পাশে এসে বলল, আমার কেন রাগ হবে? আর কি যেন বললেন? আমি আপনার বউ? আমি আপনার বউ নয় মিস্টার আদিয়াত চৌধুরী। আমার কাজ হলো সানিয়ার হাত থেকে আপনাকে বাঁচানো, আর আমি সেটাই করেছি। কিন্তু তুমি তো সানিয়াকে সুযোগ দিতে বলেছিলে। বলেছি, এখনো বলবো, কিন্তু এভাবে নয়। আমি ওকে ভালো মেয়ে মনে করেই বলেছিলাম, কিন্তু সে তো বিবাহিত পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করতে চায়। এটা জানতাম নাকি? তাহলে বলছো এবার কেমন সে? সেটাই, খুব খারাপ। মেহেরিকা এক ঝটকায় নিজেকে সরিয়ে দরজা লাগিয়ে আদির পাশে এসে বলল। বিছানার উপর বসে পড়ে মেহেরিকা। কেন সে তো রেগে গিয়েছে নিজেই বুঝতে পারছে না। সানিয়া তো ভালোবেসে আদিকে, সে জড়িয়ে ধরতেই পারে, তাহলে কেন সে এমন আচরণ করছে আদির সাথে? লম্বা একটা দম ফেলে আদির উদ্দেশ্যে বলে মেহেরিকা, আমি দুঃখিত। সানিয়া আপনাকে ভালোবাসে, তাই সে এমন আচরণ করেছে। এটার জন্য তাকে আমরা খারাপ বলতে পারি না। মেহের, এতক্ষণ যা বলেছিলে ঠিক ছিল, এখন এই কথাটা আমি মানতে পারছি না। আরে ও সবার সাথে এমন করে। আমি ঘুমাবো এখন। মেহের, তুমি করে ডেকো, আমায় শুনতে ভালো লাগে। এই যে চৌধুরী সাহেব, ঘুমিয়ে পড়লে নাকি? সালেহা চৌধুরী ডাকে সাড়া দিয়ে আমজাদ চৌধুরী বলেন, জেগে আসছি। তাহলে আমার দিকে ঘোরো, কথা আছে তোমার সাথে। কি কথা? আমার উপর এখনো রেগে আছো তুমি? তোমার উপর কোনো রাগ নেই, আমার নিজের ভাগ্যের উপর রাগ। একটা ছেলের জন্য মনের মতো বউ আমি আনতে পারিনি। কোনটা খারাপ?
খারাপ আমি বলছি না, তাহলে আরও ভালো পেতে পারতে। একটা কথা জানো তো, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটেই আল্লাহ নির্ধারণ করে দেন। তবু আফসোস থেকে যাই, মিলির টানা হয় বাদ দিলাম, কিন্তু মেহেরিকা নামক মেয়েটা আমার মানতে কষ্ট হচ্ছে। কেন? কোথাও কোন মেয়ের ওদের বউ হয়ে চলে এসছে, 2-3 দিন হতে চললো, তার বাসার কোনো খবর নেই। সে বাসায় চিঠি দিয়ে বলে এসেছে। বিষয়টা তুমি বুঝতেছো সালিহা? এক কাজ করো, কি? কালে ওই মেয়েকে বাসা, ঈদগাহ কোন জায়গায়, বাড়ির নাম এবং জিজ্ঞেস করবা। যতদিন জানিয়ে আসুক, নিশ্চয় তার বাসার সবাই চিন্তিত আছে। কথাটি মন্দ বলেনি। তবে হ্যাঁ, সে যেন বুঝতে না পারে কোনো জিজ্ঞাসা করছো, ঘাবড়ে যেতে পারে। ঠিক আছে। আমজাদ চৌধুরী তার দিকে ফিরে জিজ্ঞেস করেন। চোখে ঘুম নেই রাজীবের। মুনিয়ার সাথে কথা বলার পর তার অস্থিরতা আরো বেড়ে গিয়েছে। এতদিন ভেবেছিল তার মেহের হয়তো ঠিক আছে, তার পরিবার জানে সে কোথায়, কিন্তু আজ মুনিয়া জানিয়ে দিয়েছে তারা জানে না মেহেরের কোনো খবর। তাহলে কোথায় গেল মেহের? সত্যি কি কোনো অঘটন ঘটিয়ে ফেলেছে? পকেট থেকে মোবাইল বের করে রাজীব ঘেটে বের করে মেহেরিকার ছবি। মেহেরিকার ছবি দেখতে দেখতে তাদের এঙ্গেজমেন্টের ছবি আসতে রাজীবের চোখ দুটি ছলছল করে ওঠে। সেদিনও ভাবতে পারিনি রাজীব তার মেহের এতটা কাছে এসেও দূরে সরে যাবে। মেহেরের কথা ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে আসে রাজীবের। হাতের মোবাইল টেবিলের উপর রেখে ট্রয়ের টেনে সিগারেটের প্যাকেটটা হাতে নেয় রাজীব। ইদানিং এই সিগারেটই তার মনে একটু হলেও শান্তি দিতে পারে। না প্লিজ না, আমি যেতে চাই। এমনটা তুমি করতে পারো না, প্লিজ যেতে দাও আমায়। ঘুমের মাঝে এমন বিড়বিড় করা কথা কানে আসতে আদির ঘুম ভেঙে যায়। উঠে বসে বোঝার চেষ্টা করে কোথা থেকে এমন শব্দ আসছে। পরক্ষণেই তার মেহেরিকার কথা মনে পড়তেই সোফা ছেড়ে উঠে লাইট জ্বালিয়ে এগিয়ে যায় মেহেরিকার কাছে। মেহেরিকা কি সব যেন বিড়বিড় করে বলছে ঘুমের মাঝে। মেহেরিকা কি বলছে তা শোনার জন্য আদি তার কানটা মেহেরিকার মুখের কাছে নিয়ে যায়। আদি তার কান মেহেরিকার মুখের কাছে নিয়ে যাওয়ায় ভুলবশত আদির কান মেহেরিকার ঠোঁট স্পর্শ করতেই ঘুম ভেঙে যায় তার। চোখ খুলতে আদিকে এত কাছে দেখে এক ধাক্কা মেরে বিছানার নিচে ফেলে দেয় সে। আদিকে ধাক্কা মেরে ক্ষান্ত হয়নি মেহেরিকা, দাঁতে দাঁত চেপে বলে, লজ্জা করে না একটা মেয়েকে ঘুমন্ত অবস্থায় পেয়ে এসব করতে? তোরা এসব ছেলে দেখি এমন, কাউকে চেনা যায় না। তোকে যাও ভালো মনে করেছিলাম, তুইও। আরো কিছু বলতে গিয়ে বলল না মেহেরিকা। আদি হাসতে হাসতে নিচ থেকে উঠে দাঁড়িয়ে মেহেরিকার উদ্দেশ্যে বলল, তুমি করে বলতে বলেছি, তুমি করে বলতে বলেছি, আর তুই তো নেমে গেলে। যাক, তোমার সাথে খারাপ কিছু করার সুযোগ আমি সেদিনই পেয়েছিলাম, যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়। করেছি কিছু না তো? যাক, আজও তোমার দোষ নেই। আসলে তুমি ঘুমের মাঝে কিসব যেন বিড়বিড় করে বলেছিলে। ভেবেছিলাম তোমার কিছু লাগবে, তাই ঘুমের মাঝেই বলছো। সত্যি বলতে তোমাকে ডেকে তোমার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছিল না, তাই আমি এভাবে শুনতে চেয়েছিলাম। কি বলছো তুমি? কি করে বলবো যে মেয়েকে হাজার ডাকলে ঘুম ভাঙে না? আচ্ছা, সরি। কি বলছি আমি দুঃখিত। তুই তো করে এখন সরি বললে হবে? কি করতে হবে? বিড়বিড় করে কি বলছিলে তা বলতে হবে। মেহেরিকার জীবনে ঘটে যাওয়া সেই খারাপ দিনটা সে স্বপ্নে দেখছিল, কিন্তু বিড়বিড় করে কি বলছিল সে নিজেই জানে না। এই সম্পর্কে কিছু বলেছে কি? হয়তো ভাগ্যিস আদিয়াত কিছু শোনেনি, না হলে। কি হলো মেহের? আসলে আমি নিজেই তো জানি না আমি কি বলছিলাম। তাই? অন্য কিছু বলুন। আজ না, আরেকদিন বলবো। সেদিন আমার কথা রাখতে হবে কিন্তু। মেহেরিকা হেসে জবাব দেয়, ঠিক আছে, তাহলে এখন ঘুমাই। আর না, ঘুমাও। দেখো এখন কটা বাজে? 4:40। আর কিছুক্ষণ পরে নামাজ পড়ে ঘুমিয়ে যাও। কিন্তু এতক্ষণ কি করব আমি? এতক্ষণ কই, কিছু সময় বাকি। আর তুমি চাইলে বারান্দায় দাঁড়িয়ে আমার সাথে গল্প করতে পারো। আপত্তি আছে কোনো? না। জানো মেহের, আজ যখন সানি আমাকে জড়িয়ে ধরেছিল, তাই বলে তুমি রিয়েক্ট করছিলে। তোমাকে একেবারে বউয়ের মতো লেগেছে। মনে হচ্ছিল তখনই তুমি সানিয়াকে রাগে খেয়েই ফেলতে। আদির কথা শুনে মেহেরিকারও তখনের ঘটনার কথা মনে পড়ে যায়। আসলে সে কি বেশি রিয়্যাক্ট করে ফেলেছে? কিন্তু কেন? মেহেরিকাকে নীরব থাকতে দেখে আদি বলে, আমি মজা করছিলাম, এটা নিয়ে আমার গালটা ফোলাইও না। মুচকি হেসে মেহেরিকা বলে, আমাকে মিথ্যে কেন বলেছিলে? কবে? তোমার নাম আদি, কিন্তু তোমার নাম তো আদিয়াত। মৃদু হেসে আদি জবাব দেয়, মিথ্যে বলিনি, আদি আমার নাম। মিথ্যে বলেছো। তুমি বলেছো মেহেরিকা বড় নাম, কিন্তু তোমার নাম ছোট, আদি চৌধুরী। অথচ আদিয়াত থেকে ছোট করে সবাই আদি ডাকে তোমায়। এবার বলো, মিথ্যে বলনি? বলেছিলাম। আসলে কি? তোমাকে মেয়ের নামে ডাকার জন্যই। কেন আমাকে কেন মেহেরিকা নামে ডাকার জন্য মিথ্যে বললে? এই প্রশ্নের উত্তর আদির নিজেরই জানা নেই। কি বলবে সে এখন মেহেরকে?
কি হলো আদিয়াত? আরে এটা না বোঝার কি আছে? মেহেরিকা এত বড় নামে ডাকতে ডাকতে দিনে অর্ধ সময় চলে যাবে আমার। আমি আবার সময় করানো নষ্ট করতে পছন্দ করি না, তাই আর কি। কি অকারণে সময় নষ্ট করা পছন্দ করো না কেন? মোবাইল, ল্যাপটপ টেপাটেপির জন্য? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। কথাটি বলে মেহেরিকা নিজেই হেসে ওঠে উচ্চ শব্দে। এই প্রথম মেহেরিকার এমন প্রাণবন্ত হাসি দেখেছে আদি। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে মেহেরিকার দিকে। মেহেরিকা খেয়াল করে আদি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিছুটা বিব্রত বোধ করে মেহেরিকা বলল, আমি ভেতরে যাচ্ছি, আজানের সময় হয়ে এসেছে প্রায়। এক পা এগোতেই মেহেরিকা শাড়ির সাথে পা পিছলে পড়ে যেতে চাইলেই আদি ধরে ফেলে তাকে। নিজেকে স্বাভাবিক করে আদির কাছ থেকে ছাড়িয়ে সে বলে, আসলে শাড়ি পরার অভ্যেস নেই তো, তাই এমন প্রায় হয়। না পড়লেই হয়। কিন্তু মা আমাকে সব শাড়ি দিয়েছেন, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তাছাড়া কতদিন মা আছি এখানে? কথাটি বলে মেহেরিকা বারান্দা ছেড়ে রুমে চলে গেলেও আদি দাঁড়িয়ে থাকে নিজের জায়গাতেই। কেন যেন তার খুব করে বলতে ইচ্ছে হচ্ছে। সকাল 8টা, ড্রয়িং রুমে বসে গল্প করছে সালেহা চৌধুরী, মিলি আর মেহেরিকা। তখনই আরিফ এসে বলল, আমি তাহলে আসি। মিলি, দরজা লাগিয়ে দাও। আদির ডাকে সকলেই তার দিকে তাকাতেই চমকে যায়। সবার মনে একটাই প্রশ্ন, যে সময় নাস্তা সেরে তার আরেকবার ঘুম দেওয়ার কথা, সেই সময় তৈরি হয়ে যাচ্ছে কোথায় আদি? মায়ের কাছে এগিয়ে এসে মাকে আচমকা পায়ে ধরে সালাম করে আদি বলল, বাবাকে করে এসেছে সালাম। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সালেহা চৌধুরী প্রশ্ন করেন, কিন্তু কেন? আজ থেকে ভাইয়ের সাথে আমি অফিস যাব। কথাটি শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেলেও তার কথার মান রেখেছে বলে মেহেরিকা খুশি হয়। মেহেরিকার মুখে খুশি দেখে মিলি বলে ওঠে, এতদিন যা কেউ করতে পারিনি মেহেরিকা ঘরে প্রবেশ করেই তা করিয়ে ফেলেছে। সত্যি মেহেরিকা, তোমার জবাব নেই। মৃদু হেসে মেহেরিকা বলে, আমি কিছু করিনি ভাবি। আচ্ছা, তাই বিশ্বাস হয় না? শাশুড়ির দিকে তাকিয়ে মিলি প্রশ্ন ছুড়ে, মা আপনি বলুন, এটা মেহেরিকা জাদু নয় কি? অবশ্যই। আমি জানতাম আমার বানর ছেলেটাকে একমাত্র মেহেরিকা মানে তার মেহের ঠিক করতে পারবে। কথাটি শুনে খানিকটা লজ্জা পেয়ে আদি তার ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া যাবে নাকি এদের বকবকানে শুনবে? আরিফ মুচকি হেসে বলল, চলো। কই যাস এত সকালে? মায়ের করা প্রশ্নে দাঁড়িয়ে পড়ে রাজীব জবাব দেয়, মেহেরকে খুঁজতে। ছেলের কথা শুনে চমকে যান কুনসুম হক। এত কিছু হয়ে যাওয়ার পরে ওই মেয়ের কথা তার ছেলে কিভাবে বলছে বুঝতে পারছেন না তিনি। শান্ত গলায় রাজীবের পাশে গিয়ে বললেন, মেহেরিমাকে তার বাসার মানুষ লুকিয়ে রেখেছে। কোথায় পাবি তুই তাকে? না জেনে কথা বলা ঠিক না আম্মা। শুরু থেকে আমার তোমার কথা শোনা উচিত হয়নি। আমি তোর খারাপ চাই না, তবে মেহেরের ভালোও চাও না। রাজীব। লম্বা একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল, মা, মেহেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বেঁচে আছে কিনা সেটাও কেউ জানে না। আমার ওকে খুঁজে বের করতে হবে। কথাটা বলেই রাজীব এগোতে থাকে সদর দরজার দিকে। তখনই কুনসুম হক বলেন, আজ বাসায় শক্তি আসবে বলেছে। এখন থেকে তোর শক্তির কথা ভাবা দরকার। মেয়েটার সাথে কিছুদিন পর বিয়ে তোর। আপাতত মেহেরকে ছাড়া কারো কথা ভাবতে চায় না রাজীব। তাই সে মায়ের কথায় কোনো জবাব না দিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। উদ্দেশ্য আগে মেহেরিকার বাবার সাথে দেখা করবে। তিনি যদি সত্যি মেহেরিকার কোনো খবর না পেয়ে থাকেন তাহলে সে নিজেই তার মেহেরকে খুঁজে বের করবে। যা ভুল হয়েছিল সব শুধরে নিবে এবার। নিজের মনে কথাগুলো বলেই বাইক নিয়ে বেরিয়ে পড়ে রাজীব মেহেরিকার বাড়ির উদ্দেশ্যে। সকালে নাস্তা করার সময় মেহেরিকা খেয়াল করে দিবার মুখটা কেমন শুকনো ছিল। ভালো করে কিছু খায়নি মেয়েটা। সে কি কোনো সমস্যায় ভুগছে যা কাউকে বলতে পারছে না? একবার না হয় দিবার কাছ থেকে জিজ্ঞেস করেই দেখা যাক। আপন মনে কথাগুলো বলে দিবার রুমে যেতেই চমকে যায় মেহেরিকা। সারা রুমে জিনিসপত্র ছড়ানো ছিটানো। পুরো রুম অগোছালো হয়ে আছে দিবার। মেঝেতে বসে অঝোর ধারায় চোখের পানি ফেলে চলেছে দিবা। দিবার এমন অবস্থা দেখে মেহেরিকা তার রুমে এসে দরজা বন্ধ করে এগিয়ে গিয়ে মেঝেতে বসে পড়ে দিবার পাশে। আচমকা মেহেরিকার উপস্থিতি বুঝতে পেরে দিবা তার ওড়না দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, ভাবি তুমি? ভাগ্যিস আমি এসেছি। মা হলে তোমার এমন অবস্থা দেখে কত কষ্ট পেতেন ভেবে দেখেছ? রুমে এই অবস্থা করলে কেন? তোমারই বা এই অবস্থা কেন? দিবার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে মেহেরিকা বল, কি হয়েছে দিবা? কাল থেকে তোমাকে উদাসীন দেখছি। আমাকে বলা যায় না কি হয়েছে? যদি তোমায় সাহায্য করতে পারি। কেন? এবারও দিবার কাছ থেকে কোনো জবাব না পেয়ে মেহেরিকা উঠেই অগোছালো রুমটা পরিষ্কার করতে থাকে।
সালেহা চৌধুরীর কথায় হাতের পত্রিকাটা বিছানার একপাশে রেখে আমজাদ চৌধুরী প্রশ্ন করেন, কি কাণ্ড? রাজীবের সাথে বাসার ভেতরে ঢুকে ড্রয়িং রুমে এসে কাশিম আহমেদ সোফার উপর বসে বলেন। বসো। রাজীব বসতে বসতে বলল, ধন্যবাদ। কি এত দরকার আমার সাথে একেবারে সকাল সকাল দোকানে এসে আমার খোঁজ? কোনো সংকোচ ছাড়াই রাজীব জবাব দেয়। মেহেরিকা কোথায়? নিজের রাগ সংযত করে কাশিম আহমেদ বলেন, বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন। কোনো খবর পাননি? না। কাশিম আহমেদের কথা শুনে অবাক চোখে তাকিয়ে রাজীব প্রশ্ন ছুড়ে, এইভাবে হাত পা গুটিয়ে বসে আছেন কেন? মেহের কোথায় আছে তা খবর নেওয়া আপনাদের দায়িত্ব নয় কি? তুমি শিখাইতে আইছো দায়িত্ব, তা তোমার কি ওই মেয়ের প্রতি কোনো দায়িত্ব ছিল না? প্রেম প্রীতি করছো, আংটি পরাইছো, শেষ সময়ে এসে ছুঁড়ে ফেলে দিছো। এত কিছুর পর এখন কোন মুখে এখানে এসব বলতে আসো তুমি? রেশমা আহমেদের মুখে এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় রাজীব। আসলেই তো, সে নিজেও অপরাধী, সে কি করে তাদের দোষারোপ করতে পারে? শান্ত গলায় রাজীব কাশিম আহমেদের উদ্দেশ্যে বলেন, যা হওয়ার হয়েছে আঙ্কেল, মেহেরকে খুঁজে বের করতে হবে। গম্ভীর মুখে কাশিম আহমেদ বলেন, কেন, সে যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে, তাই যোগাযোগ করছে না। সত্যি বলতে তাকে এই নরকে আমি আনতে চাই না। কিসের আশায় আসবে সেইখানে? আমার কাছে আসবে আমার মেহের। তাচ্ছিলের হাসি দিয়ে কাশিম আহমেদ বলেন, তোমার আশায় হাসালে আমায়। আমি জানি আমার মুখে এ কথা মানায় না, কিন্তু এইবার আর কোনো ভুল করব না আমি। প্লিজ মেহেরকে খুঁজে বের করতে সাহায্য করুন আমায়। কিভাবে সাহায্য করতে পারি তোমায়? আমার সাথে থানায় চলুন, একটা ডায়েরি। না, একদম না। থানায় গেলে সব কিছু সামনে চলে আসবে। আমি চাই না এমনটা হোক। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি এরকম কিছু করবে না বলে দিলাম। আর আমার বিশ্বাস আমার মেয়ে যেখানে আছে ভালোই আছে। এখানে তোমার কাছে ফিরে আসার কোনো প্রয়োজন নেই, তাই তুমি আসতে পারো এখন। কুলসুম হকের প্রশ্নে জবাব দেয় সুপ্তি। হয়েছে। সুপ্তির মলিন মুখের দিকে তাকিয়ে কুলসুম হক বলেন, মুখ ভার করার কি আছে? বিয়ের পর রাজীবের রুমে থাকতে পারবি, ততদিন না হয় এই রুমেই থাক বাবা। কুলসুম হকের কথায় ফিক করে হেসে দেয় সুপ্তি। তার হাসি দেখে কুলসুম হক বলেন, এই তো এখন এই বাড়ির বউয়ের মতোই লাগছে তোমাকে। বউ তো হয়নি এখনো। আর কদিন আছে হাতে? তবে আমি রুম নিয়ে মুখ মলিন করিনি। কি নিয়ে করছিস? এত তাড়াতাড়ি এসেও রাজীবকে পেলাম না আমি। তার কর্মস্থল চট্টগ্রামে, তাহলে এখানে সে এত সকালে কোথায় গিয়েছে? সুপ্তির কথা শুনে আমতা আমতা করে কুলসুম হক বলেন, বন্ধুদের সাথে বাইরে গেল, চলে আসবে এখনই। দিবার রুম গুছিয়ে দিয়ে মেহেরিকা পা বাড়ায় দরজার দিকে। তখনই দিবা টেকে বলে, ছোট ভাবি, আমার পাশে একটু বসবা প্লিজ? দিবার পাশে গিয়ে মেহেরিকা তার পাশে বসতে বসতে বলে, কেন বসবো না? আমি তো শুধু বসতে না, তোমার কি হয়েছে তাও শুনতে চাই। কিন্তু তোমাকে ছোট ভাইয়া বিয়ের আগে রুম ডেট করতে বলেছে কখনো? আচমকা দিবার প্রশ্নে চমকে যায় মেহেরিকা। শান্ত গলায় জবাব দেয়, না। কেন জিজ্ঞাসা করছো এমন প্রশ্ন? আমার একজনের সাথে সম্পর্ক হয়েছে 1 বছর হলো। কাল তার সাথে ডার্ক রেস্টুরেন্টে গিয়েছিলাম। সে বলেছিল কারো চোখে না পড়ার জন্যই ওখানে যাওয়া, কিন্তু কি আস্তে আস্তে সে আমার সাথে অনেক ক্লোজ হয়ে যায়, আমিও হই। তবে বাসায় আসার পর এটার জন্য নিজেকে অনেক ছোট মনে হয়। তাকে আমি সেটা জানাই, কিন্তু তার আমার কষ্টের কোনো দাম নেই। রাত 3টায় ফোন করে লোভী কণ্ঠে বলে আমার নাকি তার সাথে রুম ডেট করতেই হবে, না হলে আর সম্পর্ক রাখবে না। অনেক বুঝিয়েছি তাকে, কিন্তু সে মানে না। আমাকে নাকি সে খুব ভালোবাসে, আর 2টা ভালোবাসার মানুষ এসব করতেই পারে। আসলে কি পারে ভাবি? ছেলের পারিবারিক অবস্থা কেমন? সে যদি বিয়ের প্রস্তাব দেয় তোমার বাসায় মেনে নিবে? না নেওয়ার কারণ নেই। তাহলে তাকে বলো বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য। বিয়ের পর যা ভালোবাসা দেয়ার দিতে পারবে না বলতে? পারবো। তোমার ছেলের কাণ্ড দেখেছো? হাতের বইটা বন্ধ করে কুলসুম হকের দিকে তাকিয়ে রশিদ হক প্রশ্ন করেন, কি? সুপ্তি আসবে সে জানে, তারপরও সে বাইরে চলে গিয়েছে মেহেরিমাকে খোঁজে। এটা জানতে পারলে সুপ্তি কতটা কষ্ট পাবে বুঝেছো? কষ্ট পার কি আছে? সুপ্তি সবটা জেনেই রাজীবকে বিয়ে করতে রাজি হয়েছে। আমার ভাইয়ের মেয়ে বলে হয়েছে, না হলে তোমার ছেলের যে অবস্থা ছিল, মেহেরিকার মতো ছোট পরিবারের মেয়ের ঘরে আনতে হতো। কি করেনি সুপ্তি ওর জন্য? তার বাবাকে বলে
রাজীবের জন্য চাকরির ব্যবস্থা করেছে। সে সময় যদি সুপ্তি তাকে এখান থেকে চট্টগ্রামে নিজেদের বাসায় নিয়ে না যেত, তোমার ছেলের অবস্থা কেমন হতো জানো? পাগলা গারদে থাকতে হতো তাকে। কত ভালো চাকরি পেয়েছিল সে, না তার হজম হয়নি, আবার চলে এসেছে এখানে। মাস্টার শেষ করেও এই মেহেরিকার চক্করে পড়ে নিজের জীবন গোছাতেও পারেনি, আর এখন একটা গতি হয়েও হলো না। এখনো কি মেহেরিকার দোষ? এই মেয়ের দোষ। কিভাবে সেটা বলেনি চাকরি ছেড়ে চলে আসতে তোমার ছেলেকে? এত কিছু তুমি বুঝবে না, তবে এবার রাজীবকে ওই মেয়েকে নিয়ে বাড়াবাড়ি করতে দিব না আমি। সুপ্তির সাথেই যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়েটা সেরে ফেলবো। যা ভালো বুঝে করো। নিজের রুমে বসে দিবার বলা কথাগুলো মনে মনে আওড়াতে থাকে মেহেরিকা। দিবা মেয়েটা ভালো, খুব ভালো, আদিয়াতের মতোই ভালো, কিন্তু তার কথা শুনে তার বয়ফ্রেন্ডকে নিয়ে খটকা লাগছে মেহেরিকার। ছেলেটা আসলে ভালোবাসে তো দিবাকে। দিবা জিজ্ঞেস করেছিল আদি তাকে কখনো এমন প্রস্তাব দিয়েছে কিনা। কিভাবে দিবে? আদির সাথে তো তার কোনো সম্পর্ক ছিল না, ছিল রাজীবের সাথে। রাজীব কি তাকে কখনো দিয়েছে? না, মনে পড়ে না। তবে না চাইতেও কি ভুল কিছু মানুষের জীবনে হয়ে যায়? চোখ জোড়া বন্ধ করে মেহেরিকা ভাবতে থাকে প্রায় 2 মাস আগের কথা। বাহ, তোমাকে এই লাল সিল্কের শাড়িটাতে বেশ মানিয়েছে। কুলসুম হকের প্রশংসায় মুচকি হেসে বলল মেহেরিকা। ধন্যবাদ আন্টি। আন্টি আম্মা বলবা এখন থেকে। রাজীব আমার আম্মা ডাকে, আর তোমার শ্বশুরকেও আব্বা ডাকবা। আচ্ছা। মায়ের রুমে এসে মেহেরিকাকে সিল্কের শাড়ি পরা দেখে বাকরুদ্ধ হয়ে যায় রাজীব। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরিকার দিকে। কুলসুম হক ছেলের অবস্থা দেখে বললেন, কি আম্মা চুপ হয়ে গেলি যে? আম্মা দেখতে দাও না মেহেরকে। এই যা, কি বলে ফেলেছে রাজীব। মাঝে মধ্যে এমন কাণ্ড ঘটিয়ে বসে, লজ্জায় লুকিয়ে যেতে ইচ্ছে করে মেহেরিকার। রাগান্বিত চোখে রাজীবের দিকে তাকিয়ে সে বলে, কাকে কি বলতে হয় জানো না? মেহেরিকার কথায় জিভে কামড় বসিয়ে মায়ের দিকে তাকিয়ে রাজীব বলল, সরি আম্মা, আমি আসলে। কুলসুম হক হাসতে হাসতেই বললেন, থাক, আর কিছু বলতে হবে না। আমি মেহেরিকাকে শাড়ি পরা দেখিনি। এঙ্গেজমেন্টের দিন সে গাউন পরেছিল, তাই আজ কাছে পেয়ে শাড়ি পরিয়ে দেখলাম, এত বেশি ভালো লাগবে। আর কিছু বলার আগেই কুলসুম হকের মোবাইলে রিং বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে রাজীবের চাচার ফোন। আসসালামু আলাইকুম বড় ভাইয়া। এত সংকোচ করে বলার কি আছে বড় ভাই, আমি এক্ষুনি আসছি। ফোন দেখে রাজীব আর মেহেরিকার উদ্দেশ্যে কুলসুম হক বললেন, ভেবেছিলাম আজ তোমাদের সাথে দুপুরের খাবার খাবো, কিন্তু রাজীবের চাচির শরীরটা খারাপ, আমার যেতে হবে ওখানে। তোমরা খেয়ে নিও, আমি বিকেলেই চলে আসবো। আর রাজীব দেখিস মেহেরিকার কিছু প্রয়োজন হয় কিনা। আমি পৌঁছে দিই তোমায়। একটা সিএনজি ঠিক করে দে, চলে যেতে পারবো। আচ্ছা আসো। মাকে গাড়িতে তুলে দিয়ে রাজীব মায়ের রুমে এসে মেহেরিকাকে খুঁজে না পেয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। নিজের রুমে পা বাড়াতেই দেখতে পায় বিছানার উপর বসে মেহেরিকা তার ব্লাউজের পেছনের ফিতা খোলার চেষ্টা করছে। কি ব্যাপার, এইসব খুলে আমাকে পাগল করে দেওয়ার মতো চিন্তা করছো নাকি? রাজীবের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় মেহেরিকার মুখ। মৃদু হেসে সে বলে, এগুলো আমার, ভাবছিলাম বদলে নিজের কাপড় পরি। রাজীব এগিয়ে এসে মেহেরিকার দিকে হাত বাড়িয়ে বলল, ওঠো। রাজীবের হাত ধরে মেহেরিকা উঠে দাঁড়াতেই রাজীব তাকে বলে, পেছনে ঘুরো। কেন? ঘোরো না। মেহেরিকা ঘুরে দাঁড়াতেই রাজীব ব্লাউজের ফিতায় হাত দিয়ে বলে, গিট্টু মেরে দিয়েছি একেবারে। থাক না, আমি খুলবো। না দেখে এই গিট্টু কিভাবে খুলবে শুনি? আমি খুলছি। ফিতা খোলার সময় রাজীবের হাত মেহেরিকার পিঠে খানিকটা স্পর্শ করেছিল, তাতেই মেহেরিকার পুরো শরীর শিহরিত হয়ে যাচ্ছিল। এদিকে ফিতা খুলে রাজীবের চোখ যায় মেহেরিকার ধপধপে সাদা পিঠের দিকে। না চাইতেও তার ঠোঁট জোড়া ছুঁয়ে দিল রাজীব মেহেরিকার পিঠে। হঠাৎ রাজীবের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় মেহেরিকা। মেহেরিকাকে নীরব দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা তাকে পাজা করে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল রাজীব। রাজীবের এমন কাণ্ডে কি করা উচিত বুঝতে না পেরে চোখ জোড়া বন্ধ করে রাখে মেহেরিকা। মেহেরিকাকে এমন অবস্থায় দেখে রাজীবের চোখ ছেয়ে যায় মুগ্ধতায়। আলতো করে মেহেরিকার গোলাপি ঠোঁট জোড়া নিজের ঠোঁট ছোঁয়াতে কেঁপে উঠল মেহেরিকা। খানিকক্ষণ মুগ্ধ দৃষ্টিতে মেহেরিকার দিকে তাকিয়ে তার গলার ভাঁজে মুখ টুকালো রাজীব। পরম আবেশে নিঃশ্বাস ঘন হয়ে আসে মেহেরিকার। এই যে মহারানী মেহেরিকা। জগতে হারিয়ে গিয়েছিল মেহেরিকা। চোখ জোড়া খুলে সানিয়াকে বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় সে। আচমকা মেহেরিকার হাত ধরে টেনে শোয়া থেকে উঠে বসিয়ে দেয় সানিয়া।
সানিয়ার এমন কাণ্ডে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে মেহেরিকা বলল, এটা কি ধরনের অসভ্যতা?